নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি নেতাদের তারই একটি নমুনা। আজকে ভোট আছে বলে বোধহয় অমিত শাহজি আবিষ্কার করেছেন যে বাংলায় ইসকনের মায়াপুরে মন্দির আছে। এতদিন তো যাওয়ার প্রয়োজন বলে মনে করেননি। ভোটের আগে সুকৌশলে ঘুরিয়ে ওই একই ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টা। বাংলায় ওসব চলবে না। বাংলায় ইসকন আমরা শ্রদ্ধা করি, মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন শ্রদ্ধা করেন, তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। প্রত্যেক বছর ইসকনের রথযাত্রায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেন এবং তিনি রথের রশি টেনে রথযাত্রা শুরু করেন। মনে রাখবেন, এই মায়াপুরে ইসকনের যে বিশাল মন্দিরটি হচ্ছে, তার জমি সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তার সমাধান করে দিয়েছিলেন। দীঘার জগন্নাথ দেবের মন্দির পরিচালনা, ইসকনকে ইনভলভ করা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অর্থাৎ ইসকন সংগঠন হিসেবে তাদের যে সম্মান, গুরুত্ব, সেটা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তারা দিয়ে থাকে। হঠাৎ আজ ভোটের মুখে এসে কিছু নোট পড়ে মায়াপুরের ইসকন সম্পর্কে বলা, আমরা তো উল্টে প্রশ্ন করতে পারি যে আপনি যে এত ইসকন সম্পর্কে এত কথা বলে গেলেন কাগজ পড়ে পড়ে, তা ওদের সন্ন্যাসী প্রভু চিন্ময়ানন্দ প্রভু বাংলাদেশে দীর্ঘদিন অ্যারেস্ট হয়ে রয়েছেন, তাকে ছাড়াতে আপনার কেন্দ্রীয় সরকার কি করছে? ওটা তো রাজ্য সরকারের ব্যাপার নয়, ওটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, ওটা আলাদা দেশ, আলাদা রাষ্ট্র। তা আপনি এতখানি সময় দিলেন, নোট দেখে পড়া মুখস্থের মতো বক্তৃতা করলেন, এটা বললেন না কেন যে আপনার সরকার কি আঙুল চুষছে যে একজন সন্ন্যাসী বাংলাদেশের জেলে আটকে পড়ে আছেন, যিনি ইসকনের দর্শনে বিশ্বাসী, তাকে ছাড়াতে আপনার কেন্দ্রীয় সরকার কি করছে? ওটা রাজ্য সরকারের বিষয় নয়, আমরা ওর মধ্যে কিছু করতে পারি না। ফলে এটা পরিকল্পিতভাবে ওই ডেলি প্যাসেঞ্জারি, ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারির অন্তর্গত, এর সঙ্গে ইসকন এবং শ্রীকৃষ্ণের প্রতি প্রকৃত শ্রদ্ধা, শ্রীচৈতন্যদেবের প্রতি এবং বিশেষ করে শ্রীচৈতন্যদেবের দর্শনের প্রতি প্রকৃত শ্রদ্ধা, এসবের কোনো সম্পর্ক নেই। আজকে উনি উল্লেখ করেছেন যে 2047-এ বিকশিত ভারত তৈরি হবে, আমি আশাবাদী এবং সনাতনী বার্তা গোটা বিশ্বে পৌঁছতে সক্ষম হব। মানে এটা কি হিন্দুত্বের অস্ত্রতে তিনি শান দিতে চাইলেন? উনি কি আশা করছেন? উনি বলছেন, অমিত শাহ বলছেন, উনি আশা করেন হিন্দুত্বের বার্তা অমুক সালে সারা পৃথিবীতে যায়। আরে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভা থেকে সারা বিশ্বকে জয় করে নিয়েছেন। ওনারা কি বলতে চান? যে স্বামী বিবেকানন্দ, তার কোনো গুরুত্ব, অবদান, অস্তিত্ব নেই, সবটা বিজেপি করবে? সে পাগল না মাথা খারাপ? স্বামী বিবেকানন্দ বিশ্বের বুকে ধর্ম সম্মেলনে যখন আমার আমেরিকাবাসী ভাই ও বোনেরা বলে শুরু করলেন, সারা প্রেক্ষাগৃহ দাঁড়িয়ে উঠে হাততালি দিল। স্বামী বিবেকানন্দ তারপর হিন্দু ধর্মের ব্যাখ্যা করলেন। তো হিন্দু ধর্ম তো স্বামী বিবেকানন্দ প্রথম বিশ্বের দরবারে ওইভাবে তুলে দিয়েছেন, তার আগেও বহু মুনি ঋষিরা তুলেছেন। ফলে যে কথাটা ওনারা বোঝাতে চাইছেন সেটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন, আগের ঘটনাগুলি, আগের মনীষীদের অস্বীকার করার চেষ্টা, এবং ব্যাপারটাকে সেই আবার একটা হিন্দু ন্যারেটিভ। আপনি বলুন যে হিন্দুত্ব, আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের হিন্দুত্ব মানব, স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব মানব, শ্রীচৈতন্যদেবের হিন্দুত্ব মানব। শ্রীচৈতন্যদেব যখন যবন হরিদাসকে বুকে টেনে নিয়েছিলেন, বিজলিকান পাঠানকে বুকে টেনে নিয়েছিলেন, তখন তো তিনি হিন্দু মুসলমান, উঁচু নিচু এসব দেখেননি। তো শ্রীচৈতন্যদেবের স্মরণে আপনি বক্তৃতা করছেন, তো শ্রীচৈতন্যদেবের দর্শন আপনি বলবেন না? চাঁদ কাজীর সঙ্গে শ্রীচৈতন্যদেবের প্রথমে একটুখানি বিভেদ,
তারপর শ্রীচৈতন্যদেব কিভাবে চাঁদ কাজীর মন জয় করে নিলেন। সম্প্রীতি কাকে বলে? শ্রীচৈতন্যদেবের মিছিলটা সম্প্রীতির মিছিল, সংহতির মিছিল, ঐক্যের মিছিল। সেই কীর্তন হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের মন জয় করেছিল। তো সেগুলো বলবেন না? বলছি পাশাপাশি রথযাত্রাকে তারা আঁকড়ে ধরছে রাজনীতির অঙ্গ হিসাবে। এর আগেও রথযাত্রা করেছে ভোটের আগে, কিন্তু ফল দেয়নি। এবারে একদিকে উত্তরবঙ্গ, অন্যদিকে দক্ষিণবঙ্গ, আলাদাভাবে রথযাত্রা হবে এবং সেখানে প্রধানমন্ত্রী অংশ নেবে। দেখুন, বিজেপি এই রথযাত্রাটা হচ্ছে বিজেপির বিদায় যাত্রা। তার কারণ হচ্ছে বাংলায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আর বিজেপি দিয়েছে বৈষম্য, টাকা আটকে রাখা, বাংলার অধিকার না দেয়া, বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান, বাংলা ভাষার অপমান, বাংলা ভাষা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারা, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়ে দেয়া, আর এখন সকলকে লাইনে দাঁড় করিয়ে দেয়া অস্তিত্বের সংকটে। মানুষের জীবনের যুদ্ধে পাশে নেই বিজেপি। এরা বাংলার বিরোধী। এদের রথ বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ওটাকে বিজয়, ওদের হবে না, ওদের বিদায়। ওরা যেটাকে বিজয় দেখাচ্ছে সেটা ওদের বিদায়। ওই রথযাত্রা বিজেপির বিদায় যাত্রা। উন্নয়নের বদলে জাতপাত ধর্ম দিয়ে কোনোদিন বিজয় আনা যায় না। বিজয় আনতে গেলে মানুষের মন জয় করতে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের স্কিমগুলোর মধ্যে দিয়ে করছেন। দেখুন, একটা কথা বলি, দুটো সরকার, আজকে যুবসাথীর লাইন দেখেছেন আপনারা, বিরোধীরা কি কথা বলছে। দুটো সরকার, বিজেপির সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির সময়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মৃত্যুর মিছিল করে ছেড়ে দিয়েছিল। বিজেপি সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে অস্তিত্বের সংকট দিয়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য মানুষ লাইনে দাঁড়ান জীবন যুদ্ধে। সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন, কথা রাখেন, সেই সাহায্যটা পাবেন। তো সেখানে এখানে ওদের ওই রথযাত্রা, ও তো বিদায় যাত্রায় পরিণত হবে, তো স্বাভাবিক। বলছে যে মতুয়া প্রসঙ্গের কথা ওনার মুখে শোনা গেছে এবং বলছে যেভাবে শ্রীচৈতন্য বিশ্বজয় করেছিলেন সেরকম ভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মধ্যে দিয়েও বিশ্বজয় করানো হবে, মতুয়াদের বার্তা পৌঁছবে। দেখুন, মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্য, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ঐতিহ্য, এগুলো নতুন করে অমিত শাহকে মনে করাতে হবে না। অমিত শাহ কথাটাকে ঘুরিয়ে না দিয়ে নির্দিষ্টভাবে বলুন, মতুয়াদের যারা নাগরিকত্ব পাচ্ছেন না তাদের জন্য তারা কি করছেন। বিজেপি যাদের ওপর অস্তিত্বের সংকট চাপিয়ে দিয়েছে সেখানে কি করছেন। মতুয়া সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি, বড় মা বীণাপাণি দেবীর প্রতি শ্রদ্ধা ভক্তি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি, সে অমিত শাহর কাছে শিখতে হবে না কাউকে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে গোটা বিষয়টায় তারা সম্মানের সঙ্গে দেখছে। কিন্তু অমিত শাহ যেটা বলার সেটা বলছেন না কেন? যে মতুয়া সম্প্রদায়ের যে ব্যক্তিরা অস্তিত্বের সংকটে, নাগরিকত্বের সংকটে পড়ে গেছেন বিজেপির কারণে, তার আইন মাফিক সলিউশনটা এক্ষুনি কেন হচ্ছে না, এর উত্তরটা কেন অমিত শাহ দিয়ে গেলেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছেন, সঙ্গে অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে স্পেশাল লোন অবজারভার শ্রী মুরগান, তিনি মাইক্রো অবজারভারদের ইনস্ট্রাকশন দিচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা তো আমরা তো বলেছি বারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার একটা চক্রান্ত ফাঁস করে দিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ফাঁস করেছেন তাতে দেখা যাচ্ছে শুধু চক্রান্ত ফাঁস নয়, এরা সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি লিখেছেন ইলেকশন কমিশনকে, উত্তর দেয়নি। 1, 2, 3, 4 করে পয়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতিনিধি দল বারবার গিয়ে নজর টেনেছে, উত্তর দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঐতিহাসিক সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, এবং তার পয়েন্টগুলোকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন। এইভাবে মুখে মুখে ফোনে বা হোয়াটসঅ্যাপে কোনো সার্কুলার দেওয়া যাবে না, তারপরে এই মুরুগান কি করে সেটা দিতে পারে? বিজেপি দলদাস জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের
বক্তব্যকে অমান্য করে আবার এই হোয়াটসঅ্যাপ কালচার শুরু করেছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে সেই চক্রান্ত ফাঁস করে দিয়েছেন, অন্যদিকে দেখিয়ে দিয়েছেন এরা আদালতের, সুপ্রিম কোর্টের, সর্বোচ্চ আদালতের বক্তব্যের অমান্য করছে, সম্পূর্ণভাবে উল্টো কাজ করছে। তৃণমূলের অভিযোগই কি তাহলে মানে মানে সত্যি হলো? বারবার তৃণমূল অভিযোগ তুলেছে। তৃণমূল তো বারবার এইগুলোই অভিযোগ তুলেছে যে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট, দালাল, তাদের দলদাসের মতো কাজ করছে। BLA 2 নিজের বুথের হওয়ার কথা, বিজেপির লোক নেই তাই বাইরের লোক আসতে পারবে। এর মানে কি? মুখে মুখে নতুন নতুন ফতোয়া, হোয়াটসঅ্যাপে নির্দেশ, এর মানে কি? এগুলোই তো বারবার প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে এসেছে। হুমায়ুন কবির দুটো দাবি আরেকটা আছে, করেছেন। আরেকটা আছে। এইটা সংক্রান্ত করে নিন একটা। ওই অফিসারদের সাসপেন্ড করার পরে কমিশন যেটা করলো, মুখ্যমন্ত্রী পাল্টা বার্তা দিয়েছেন যে কমিশন কাউকে শাস্তি দিলে সরকার থেকে পুরস্কৃত করা হবে। এটাকে আপনি কি বলেন? এ বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন, এর উপর দাঁড়িয়ে আলাদা করে কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। মুরুগান কি বেআইনি কাজ করতেন? আদালতের রায় মানেননি, এটা কি করে আইনি কাজ হবে? সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তার পরিপন্থী কাজ করেছে। যেটা মানে যেটা করার কথা ইয়ারও AEROদের, সেটা তো উনি করে যাচ্ছেন। উনি কেন করবেন? যে ARO যে পদমর্যাদায় যাদের দায়িত্বের কথা আদালতও বলে দিয়েছেন, সেটা না করে এই মুরুগান আবার হোয়াটসঅ্যাপে সেটা করছেন। উনি কি করে করেন আর কোন পদ্ধতিতে করেন, এর কৈফিয়ত তো জাতীয় নির্বাচন কমিশনকে দিতে হবে। হুমায়ুন কবির দুটো দাবি করেছেন। একটা হচ্ছে আপনাদের দেখি আরাবুল ইসলাম তিনি ওনার দলে যোগ দিতে চেয়েছেন, আর একটা দাবি করেছেন যে আপনারা দেখি হুমায়ুন কবিরের জামাইকে তৃণমূলের টিকিট দিতে চাইছেন বিধানসভা টিকিট বলতে বিধানসভা। দেখুন, হুমায়ুন কবির একটি নতুন দোকান খুলেছেন, ঠিক আছে? সেখানে ওই একটা চৈত্র সেলের মতো নানা রকম ছাড় দিয়ে বিভিন্ন লোককে ডাকাডাকি করছেন, এবং ওনার দোকানে 2-4 জন লোক কিনতে আসছে বা মন বুঝতে আসছে, দেখাতে চাইছেন। সেই জন্য উনি রোজ নতুন নতুন 2-1টি করে দাবি করে যাচ্ছেন। এবার যারা যাচ্ছে করছে তারা বলতে পারবেন। ভ্যালেন্টাইন্স ডে ওই মরশুমটাতে মোহাম্মদ সেলিম ওনার একটু মন বোঝার চেষ্টা করছিলেন, তারপরে আবার আজকে উনি আরও 8জনের নাম বলেছেন। যারা করছে তারা বলতে পারে। আমি এইটুকু বলতে পারি, হুমায়ুন কবির নতুন দোকান খুলেছেন, বিক্রি বাটা খুব খারাপ অবস্থা, সেই জন্য ওই চৈত্র সেল টাইপের একটা প্যাকেজ দিয়ে নানা রকমভাবে লোক টানার চেষ্টা করছেন। বলছি, প্রতিকূল ভ্রমণের পর ওর সৃজনকে জল্পনা শুরু হচ্ছে। সৃজন ধরে আমি বলতে পারবো না। সৃজন যদি যোগও না দেয় তাহলে এই জল্পনা, এই তরুণ মুখগুলো কিন্তু তৈরি হচ্ছে কেন সিপিএম? এটা আমাদের বিষয় না, এটা CPM এর ভেতরের বিষয়। দেখুন, প্রতিকুর রহমান CPM এর নতুন প্রজন্মের অত্যন্ত পরিচিত নেতা এবং ওদের SFI এর বোধহয় সভাপতি তো এখন ছিলেন, বা তো এখন বিষয়টা ছিল ওদের দলের ভেতরের ব্যাপার। আমরা শুধু এইটুকু বলতে পারি যে দেখুন, ওই দলটা CPM পচে গেছে, গলে গেছে, মানুষ প্রত্যাখ্যান করেছেন। ওই আইডিওলজিও চলে না, আর ওদের যে পদ্ধতি সেগুলো সময়োপযোগী নয়। ওই আইডিওলজিতে মানুষকে আরো পিছিয়ে নিয়ে যেতে হয়। তো এখন আর একটা সমস্যা হচ্ছে ওদের ওখানে, যে তার মধ্যেও কিছু তো ডেডিকেটেড ছেলে মেয়ে কাজ করে। হতে পারে প্রতিকূল আমাদের বিরোধী রাজনীতি করেছেন, হতে পারে প্রতিকূল আমারও সমালোচক, কিন্তু CPM এর মধ্যে যে কয়েকজন ডেডিকেটেড তাদের দৃষ্টিভঙ্গির ওয়ার্কার আছে বা সংগঠক আছে, প্রতিকূলরা তাদের মধ্যে নিশ্চয়ই একজন। এখন ওখানে একটা সাব ডিভিশন চলছে। কিছু লোক, কিছু নতুন প্রজন্মের কয়েকজন আলিমুদ্দিন স্ট্রিটের গোষ্ঠীবাজিতে কিছু লোকের পাল্লায় পড়ে একটা প্যাথোলজিক্যাল ফেরেববাজি কালচারে চলে গেছেন। তাদেরকেই ডেকে প্রজেক্ট করা হবে, তারা দামি ব্র্যান্ডেড জামা কাপড় পরবেন, বিভিন্ন ফিল্মি পার্টিতে গিয়ে ছবি পোস্ট করবেন, আর যারা গ্রাসরুটে কাজ করবে তারা অনেকটা পিছিয়ে। এইসব নানা ধরনের এই শ্রেণীজনিত একটা
সমস্যা যদি তাদের থাকে সেটা তাদের নিজেদের বিষয়। আমি তো মনে করি প্রতিকুর রহমান, আমি যেটুকু ওদের মুখ থেকেই শুনেছি, যে ওকে যদি কেউ 22 লক্ষ টাকার গাড়ি উপহার দেয়, প্রতিকুর রহমান চড়বেন না। তার কারণ হচ্ছে ওর 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 ফোকাস বুর্জুয়া মানসিকতার নয়, ওদের পার্টিতে প্রবলেমটা সেইখানে। শ্রেণী বিচ্যুতি ঘটছে ওদের নতুন প্রজন্মের লোকেদের, শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ফেরেববাজি করা। আর যারা কাজ করছে প্রতিকুরদের মতো, তারা জায়গা পায় না, অপমানিত হয়, কোণঠাসা হয়। তো ওই করতে গিয়ে ওদের দলে একটা প্রবলেম তৈরি হয়েছে। এরই মধ্যে সায়ন, সিপিএম এর, তিনি আজকে বলেছেন তাকে নাকি বিজেপির তরফ থেকে ফোন করা হয়েছিল, তাকে দলে যোগ দিতে বলা হয়েছে। কিন্তু সুকান্ত মজুমদার বলছেন যে বিজেপি দলটা এরকম নয় যে যা তা লোককে ফোন করে করা হবে, ওনাকে হয়তো অন্য কেউ ফোন করে মুরগি বানানোর কাজ করছে, বোধহয় আইপ্যাকের লোকেরা করেছে। এরকম কোনো জানি না, এগুলো এগুলো সব সিপিএম এর ভেতরে তো জানা কথা। ওই সিপিএম দলটা আপাতত ওই মোহাম্মদ সেলিম বনাম সুজন চক্রবর্তীর গোষ্ঠীবাজিটা ওপর থেকে নিচ অব্দি নেমেছে। যারা সুজনবাবু যে সমস্ত একটু গ্রাসরুটের লোকজনকে পছন্দ করেন, সেলিম ঘনিষ্ঠরা, তারা ওদের একটু কাঠি করছে এবং তারা বুঝতে পারছে যে এই মোহাম্মদ সেলিম যেভাবে হুমায়ুনের বাড়ি যাচ্ছেন, এর বাড়ি যাচ্ছেন, ওর হোটেলে যাচ্ছেন, মানে সিপিএমেরই নতুন প্রজন্ম সেটা গ্রহণ করছেন না। তারা এটা বুঝতে পারছেন যে প্রকৃত তারা যে থিওরিটা পড়ে এসছেন এতদিন কমিউনিজম সম্পর্কে, বামপন্থা সম্পর্কে, মানুষের উপকার সম্পর্কে, তারা দেখছেন তাদের নেতারা তার থেকে সরে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা ভাবনা এবং কাজকর্ম তাদের সেই পুরো থিওরিটিক্যাল কমিউনিজমের যে ক্লাসটা তারা পেয়েছেন, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা, দর্শনটা মিলে যাচ্ছে। রাজ্য জুড়ে বিজেপি আপনাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে জেলা ধরে, এবং সঙ্গে একটা লিফলেট যা দিচ্ছে সাধারণ মানুষকে। এখানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রজেক্টে, সে পানীয় জল হোক, রাস্তাঘাট হোক, বন্দে ভারত হোক, কত টাকা মেট্রো হোক, কত টাকা রাজ্যকে দিয়েছে, এই লিফলেট বিলি হচ্ছে। বিজেপি বাংলাকে সব দিক থেকে ক্ষতি করেছে, বাংলা টাকা আটকেছে, এজেন্সি দিয়ে বদনাম করেছে, যাদের বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলেছিল তাদের দলে নিয়েছে। এরপর বাংলা ভাষাকে অপমান করেছে, বাংলার মনীষীদের অপমান করেছে, বাংলা ভাষায় কথা বললে পিটিয়ে মারছে বা বাংলাদেশে পাঠাচ্ছে, নাগরিকত্বের অস্তিত্ব নিয়ে সংকটজনক পরিস্থিতি তৈরি করে দিয়েছে, মৃত্যু মিছিল দিয়েছে। ফলে বিজেপির বিরুদ্ধে চার্জশিট শুধু নয়, মানুষের রায় তৈরি হয়ে আছে, শুধু নির্বাচনের ফলাফলের দিন সেগুলো মিলিয়ে নেবে। বলছি যে 2013 সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে স্বামী স্ত্রী গ্রেপ্তার হয়, 31 দিন জেলে থাকার পর জামিন হয় স্বামী, কিন্তু স্ত্রীকে জেল থেকে বার করার জন্য উনি বেরিয়ে এসে সিএতে আবেদন করেন, এবং তারপরেই হচ্ছে সিএতে আবেদন করার পর ওই তরুণীরও জামিন হয়ে গেছে, এবং আবেদনের নথিও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তিনি জমা দিয়ে দিয়েছেন। মানে সিএতে আবেদন করলে জামিন হয়ে যাচ্ছে। এটা প্রশাসনিক এবং আইনি বিষয়, এটা খতিয়ে না দেখে কোনো মন্তব্য, রাজনৈতিক মন্তব্য করাটা ঠিক হয় না। মাদক মামলায় হুমায়ুন কবির এর জামাই এবং মেয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে প্রশাসন। এবার হুমায়ুনের বিরুদ্ধে জলাভূমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ করেছে। সেগুলো তো প্রশাসনিক বিষয়, সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। সেটা প্রশাসন দেখছে, আইনের বিষয়। সেটা যার বিরুদ্ধে অভিযোগ, তার নথিপত্র, সে তাদের বিষয়। সব বিষয় কি করে রাজনীতি ঢুকবে? একদিকে বলেছো তুমি একটুখানি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাজ, অন্যদিকে বিজেপির ধর্মীয় তাস। মানুষ কোনটাকে গ্রহণ করবে বলে? মানুষ অবশ্যই উন্নয়নকে গ্রহণ করবেন। বাংলার মানুষ উন্নয়ন, সম্প্রীতি, সংহতি, শান্তি এবং ঐক্য, এর ওপর দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের দিকে দিকে এমনভাবে জয়ী করবেন যাতে রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বলছি লাস্ট প্রশ্ন, সেটা শুভেন্দু দিনের অভিযোগ করছে হুমায়ুন কবির নাকি বাংলাদেশ গেছিলেন এবং বাংলাদেশ থেকে টাকা এসছে ওর কাছে, বিশাল ফান্ডিং। হুমায়ুন বলছে এডিসি হয়তো আপনাদের হাতে প্রমাণ, জামাতের টাকা নাকি ওনার কাছে বলছে। দেখুন, এটা হচ্ছে বিজেপির কৌশলে হুমায়ুন কবিরকে প্রচারে রেখে দেওয়ার চেষ্টা। কারণ এই ধরনের অভিযোগ যদি করার হয় এবং
শুভেন্দু অধিকারীর কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে তো ওই তো কাল না পরশুই তো কবে দেখলাম দিল্লি গেছেন, তো অমিত শাহকে দিয়ে এলেন না কেন? আপনারা ইডি সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছেন না কেন? আপনাদের হাতে তো সব কেন্দ্রীয় এজেন্সি রয়েছে। ওরা আসলে হুমায়ুন কবিরকে প্রচারে ভাসিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবির, আমি আবার বলছি, দোকান খুলেছে, পৃষ্ঠপোষকতা ছিল ভারতীয় জনতা পার্টির। হুমায়ুন কবির দোকান খুলেছেন, ভিড় হচ্ছে না, চৈত্র সেলের প্যাকেজের মতো কিছু কিছু বলে রোজ ভেসে থাকার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী তাকে সহযোগিতা করছে, যে শুভেন্দু অধিকারী খারাপ কথা বলবে, ও তার উত্তর দেবে, মিডিয়া সেগুলো দেখাবে। এটা হচ্ছে ডুবন্ত হুমায়ুন কবিরকে প্রচারে ভাসিয়ে রাখতে শুভেন্দু অধিকারীর চেষ্টা। হুমায়ুন কবিরও শুভেন্দু বাবুকে আক্রমণ করছে, বলছে যে মুকেশের এইগুলোই তো, এই তো এ ওকে করবে, ও ওকে করবে, আপনারা তাদের দেখাবেন, এইটা ওই দুপক্ষই চাইছে। তো আপনারা তাদের দেখাবেন, দেখালে ওদের দুপক্ষে পারপাস সার্ভ হবে। বলছি তো, হুমায়ুন কবির বিজেপির বি টিম, সি টিম, ডি টিমের মধ্যে নতুন দলটা পড়ছে, যারা কিছু মানুষকে বিভ্রান্ত করে ভোট নষ্ট করতে চায়। কিন্তু বাংলার মানুষ এসব হতে দেবে না। বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে, অন্য একটা জায়গায় ভোট পড়লে ঘুরিয়ে বিজেপির লাভ। আর বিজেপি চায় এই হুমায়ুনদেরকে একটু প্রমোট করে রাখতে, সেই কারণেই তার সঙ্গে তরজাই যাচ্ছে। এ ওরটা খারাপ বলবে, ওরটা খারাপ বলবে, আপনারা দুপক্ষকে দেখাবেন, পারপাস সার্ভ ওদের, যে একটুখানি হুমায়ুনকে প্রচারে রাখা যায়। বাংলার মানুষ বোঝেন, একটা ভোটও দেবেন। লাস্ট সেটা হচ্ছে যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তিনটে জায়গাতে দেখতে পাওয়া গিয়েছিল লোকসভা ভোটে পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে কম এসেছিলেন। কারণ হিসাবে বলা হয়েছিল যে তার আগে ঈদ পড়েছিল, ঈদে এসেছিলেন, তারা বাড়ি ফেরত যান, ভোটের সময় আসা সম্ভব না। এই বিধানসভা ভোটের আগে শুধুমাত্র ঈদ নয়, একই সঙ্গে এসআইআর এর কারণেও তাদেরকে আসতে হয়েছিল, তারা আবার ফেরত চলে গেছেন। অনেকেই ওখান থেকে বলতে শুরু করেছেন যে ভোটের সময় অর্থ খরচ করে আমাদের পক্ষে আসাটা সম্ভব নয়। এদেরকে বুথমুখী বা ভোটমুখী করার জন্য তৃণমূল কি কোনো কৌশল নেবে? আমরা আবেদন রাখছি নিশ্চিতভাবে সকলের কাছে, যে যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই, কারণ একটা বড় শক্তি, ফ্যাসিবাদী শক্তি যেভাবে বাংলাকে টার্গেট করে আক্রমণ করছে, তাতে সব মানুষের এককাট্টা হয়ে ওদের ভরপুর হারাতে হবে। ফলে যারা কর্মসূত্রে বাইরে থাকছেন তারা অবশ্যই ফিরে এসে বাংলায় ভোট দেবেন। এবং আমরা খুব আশাবাদী, এবার যেভাবে বাংলা, বাঙালি, বঙ্গবাসী, বঙ্গভাষী, পরিযায়ী শ্রমিক সকলের উপর যে আক্রমণ বিজেপি এনেছে, তার জবাব দিতে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারা ফিরে আসবেন এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে সমর্থন করবেন। বলছি যে আজকে আইপ্যাকের মামলা পিছিয়ে, মানে যে হিয়ারিং পিছিয়ে গেল, আইপ্যাক কেন্দ্রিক তদন্ত এগোতে দেখা যায়নি ইডিকে, তো এটার মধ্যে অনেকে এই সেটিং তত্ত্বকে আবার সামনে আনছে না। কারা আনছে? এটা আইনের প্রসেস, এটা সুপ্রিম কোর্টের প্রসেস। যে একটা ডেট ছিল তাতে হয়নি, যেহেতু আমাদের মাননীয় সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলার তো বলেছেন, যে ইডিকে কেন সময় নিল কেন? আমরা তো চেয়েছি লড়তে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো খোলাখুলি বলেছেন যে ওরা কেন টাইম নিয়েছে। আমরা তো চেয়েছি লড়তে, গোটা জিনিসটা ব্যাখ্যা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। এটা একটা আইনের প্রসেস, সুপ্রিম কোর্টে চলছে, আইনজীবীরা যা বলার সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন। যাদের এসব সম্পর্কে কোনো ধারণা নেই, অকারণ এই ধরনের বোকা বোকা কমেন্টগুলো না করলেই ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। আর কিছু আসলে মোবাইলে পাঠিয়ে দেবে। ওকে, আমি বেরিয়ে যাব, কোথায় যাবে? আমি থিয়েটার দেখতে যাব। আবার